আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাই টিভির রাতের সংবাদে। আর শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, হিট স্ট্রোকে সারা দেশে 18 জনের মৃত্যু। বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ হাইকোর্ট। এপ্রিল জুড়ে দাবদাহ থাকলেও আগামী মাসের শুরুতে কমতে পারে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ব্যতিক্রম সিলেটে থেমে বৃষ্টি। কোন ষড়যন্ত্র দেশকে যেন পিছিয়ে দিতে না পারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান আওয়ামী লীগের। অপরিকল্পিত উন্নয়নে হয়েছে পরিবেশ বিপর্যয়, মন্তব্য বিএনপি। খেয়াল খুশি মতো ওষুধের মূল্য বৃদ্ধি বন্ধে স্বাস্থ্য সচিব ও ঔষধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অনুমোদন ছাড়া বিক্রি হবে না বিদেশি ঔষধ। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে জানাতে চাই পুরো প্রসঙ্গ। সারা দেশে বইছে তীব্র তাপ প্রবাহ। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা মাঝারি থেকে অতি তীব্র তাপ প্রবাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহে সারা দেশে টানা বৃষ্টি হতে পারে। এরপর থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। আবু সঈদ অপুর আরও তথ্য। সারা দেশে তাপমাত্রা বেড়েই চলেছে, কোনোভাবেই যেন গলছে না অতি তাপমাত্রার পারদ। ফলে প্রচণ্ড গরম যেন কাহিল করে ফেলেছে নগরবাসীকে। আর সূর্যের তাপের প্রখরতা তো রয়েছেই। তবে দেশে বর্তমান যে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে তা নতুন নয়। 1972 সালের 18 মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 45.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ঢাকার ক্ষেত্রে স্বাধীনতার আগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 1960 সালে 30 এপ্রিল 42.3 ডিগ্রি সেলসিয়াস এবং পরবর্তীতে 2014 এবং 2023 সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস। রাস্তা চলতে পারতেছি না, বাচ্চারা তো অতিষ্ঠ হয়ে গেছে। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী পৃথিবীর উষ্ণতম বছরের মধ্যে এবার রেকর্ড ভাঙতে পারে 2024 সাল। তীব্র গরম থেকে বাঁচতে তাই সাধারণ মানুষ বেছে নিয়েছে বিভিন্ন পন্থা। চলমান তাপদাহে কতটা ঝুঁকিতে বাংলাদেশ, এমন প্রশ্নের উত্তর দেন এই আবহাওয়াবিদ। আর তীব্র এই তাপদাহ কবে নাগাদ কমবে সে বিষয়েও আগাম বার্তা দিলেন তিনি। আমরা আগেই বলেছি যে বর্তমান যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো বজ্রবৃষ্টি বা কালবৈশাখী ঝড় অথবা নর্মাল বৃষ্টিপাত। যেহেতু এই 1 মাস ধরে বৃষ্টিপাতের তীব্রতা কমে গিয়েছে, সেই জন্য এই তাপপ্রবাহ 76 সালের মধ্যে এরিয়া কভারেজ এবং ব্যক্তিকালের বিবেচনায় সবচেয়ে বড় তাপপ্রবাহ ছিল। আমরা আশা করি যে 2 তারিখ থেকে এই বজ্রঝড়ের তীব্রতা একটু বৃদ্ধি পাবে এবং বিদ্যমান যে তাপপ্রবাহ তার তাপমাত্রা কিছুটা কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। চলমান তাপপ্রবাহ থেকে বাঁচতে হলে আর কিছুদিন অপেক্ষা করতে হবে এবং আগামী মাসের প্রথম সপ্তাহে যে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের আভাস দিলেন আবহাওয়া দপ্তর, তাহলে এই তাপমাত্রা অনেকটাই কমে আসবে এবং স্বস্তিতে ফিরবে নগরবাসী। আবু সঈদ অপু, মাই টিভি, ঢাকা। এদিকে অসহনীয় গরমে দেশের বিভিন্ন স্থানে হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটছে। অতিরিক্ত তাপ প্রবাহে ও হিট স্ট্রোকে এ পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে হাইকোর্ট প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে ইতিমধ্যে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদন মহিবুল কাদেরের। সূর্যের তাপে যেন পুড়ে যাচ্ছে সব, বাতাসে যেন আগুনের হলকা। কংক্রিটের দেয়াল কিংবা ছাদ ফুঁড়েও তাপ ঢুকছে শরীরে। গরমের দাপটে দিশেহারা কাকের দল গা ভেজাচ্ছে রাজধানীর জলাশয়ে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর তাপপ্রবাহে সারা দেশে এখন পর্যন্ত 18 জনের মৃত্যুর ঘটনা ঘটে। এ বিষয়ে সকালে বিচারপতি AKM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্কুল মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দেন। এদিকে রাজধানী জুড়ে তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে ফুটপাতের কোমল পানীয়ের দোকানে ধর্ণা দিচ্ছেন কর্মজীবীরা। প্রতিদিনেই 40-এর উপরে থাকে, আর কত গ্লাস যে শরবত খায় এটা কাউন্টিং ছাড়া।
আর যেখানে দোকান পাই সেখানেই শরবত খাই, কেননা এটা আমাদেরই মিস্টেক। কেননা আমরা অনেক কিছু রেকর্ড করি, এই যে কিছুদিন আগে আলপনা করে রেকর্ড করলাম, কারণ গাছ লাগানো একটা রেকর্ড করা দরকার, তাহলে আমরা হয়তো ইনশাআল্লাহ ছাড় পাবো। আসলে এরকম গরম অবস্থা থাকলে তো বাচ্চা কাচ্চা আমার সমস্যা হলে আমি স্কুলে পাঠাবো না। আমার যেটা সিদ্ধান্ত, যেরকম গরম যতদিন না কমে অন্তত বাসায় সাপোর্টটা দেবো আর কি। শরীর এখনও ঘেমে গেছে, রুমাল দিয়ে মুছতেছি, কাজও করা লাগবে, দেখতে হবে। কিছুক্ষণ পর পানি শরবত স্যালাইন এগুলি খাচ্ছি আর কি। সবসময় পানি খেতে আর রোদে বেশি না থাকতে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন তাপপ্রবাহের জন্য অপরিকল্পিত নগরায়ন, বৃক্ষ নিধন ও অফিস বাসাবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেকাংশেই দায়ী। আমাদের যে বাসা বাড়িতে যখন প্রচুর এসি ব্যবহার হচ্ছে, এসিতে যে গ্যাসগুলো ব্যবহার করা হয় রেফ্রিজারেন্ট গ্যাস, মূলত গ্যাস ব্যবহার করা এইচসিএফসি। তো এইচসিএফসি গ্যাসগুলো কিন্তু হাই গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল, অর্থাৎ এগুলোরও কিন্তু পৃথিবীর তাপমাত্রা উষ্ণায়ন করার বা বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে সাথে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো, যে অপরিকল্পিত নগরায়ন, তারপর অপরিকল্পিত হাউজিং এবং আমাদের যে বিল্ডিং যে ডিজাইন, যেমন আমাদের যদি আমরা বলি গ্রিন বিল্ডিং করতে হবে, গ্রিন বিল্ডিংয়ে একটা বড় উদ্দেশ্য হলো যে আমি এসি কম ব্যবহার করব। এমনভাবে ডিজাইনটা হবে যেন ভেন্টিলেশনটা ভালো থাকে, আমাদের ক্রস ভেন্টিলেশনটা হবে, বাইরে ভালো বাতাস, ঠান্ডা বাতাসের ভিতরে ঢুকবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হয়, সেটা তো অনেক সময় আমরা খেয়াল রাখি না, আমরা বাড়ি বানাচ্ছি। আবহাওয়া অফিসের তথ্য মতে চলমান তাপপ্রবাহ চলতে পারে আরও 2 দিন। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা। ঢাকার বাইরে সিলেটের চিত্র। সারা দেশে তাপপ্রবাহ বিরাজ করলেও সিলেটে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। গত শনিবার সন্ধ্যা 6টা থেকে রবিবার সন্ধ্যা 6টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 16 মিলিমিটার। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আগামী 3 দিন বিভাগটিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়, আগামী 3 দিন সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি। ছয় দিনের সরকারি সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককের স্থানীয় সময় সকাল 10:10 থাইল্যান্ডের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যাত্রা করে। বিমানটি সকাল 11:25 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে 24 এপ্রিল বিকেলে দেশটিতে পৌঁছান। 26 এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং থাই প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার উপস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে 5টি নথি সই হয়। নতুন কোনো ষড়যন্ত্র যেন দেশকে পিছিয়ে দিতে না পারে, সেজন্য সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু পুত্র শেখ জামালের জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আজকের তরুণদের সঠিক শিক্ষা নিয়ে গড়ে ওঠার তাগিদ দেন মন্ত্রী। এ সময় সভার সভাপতি যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, জিয়াউর রহমানের পথ ধরে বিএনপি হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতি এখনো করে যাচ্ছে। জনগণকে সাথে নিয়ে এইসব সন্ত্রাসী সংগঠনগুলোকে রাজনৈতিক অঙ্গন থেকে প্রতিহত করা হবে বলেও জানান শেখ পরশ। শেখ জামাল সহ অসংখ্য মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের রক্তে রঞ্জিত এই জিয়াউর রহমানের হাত। সুতরাং জিয়াউর রহমানের বিএনপি নেতৃবৃন্দ যখন গণতন্ত্র এবং মানবাধিকারের কথা বলে, ওদেরকে হাস্যকর ভাবে বড়ই নির্লজ্জ মনে হয়। শেখ জামালের মতো তরুণরা জীবন দিক, এটা আমরা চাই না, কিন্তু সাবধানের মান নেই। আমরা যদি সাবধান থাকি তাহলেই ওই ধরনের অবস্থা থেকে আমরা মুক্তি পেতে পারি। জলাধার ভরা এবং বৃক্ষ নিধন করে সরকার অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার কারণেই পরিবেশ বিপর্যয় হয়েছে। আর এই বিপর্যয়ের ফলে চলমান তাপদাহ, তাই এর দায়ও সরকারের বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে পথচারী শ্রমজীবীদের মাঝে সুপেয় পানি এবং খাবার স্যালাইন বিতরণ কর্মসূচিতে তারা এসব কথা বলেন। মাহবুব সৈকত জানাচ্ছেন বাকিটুকু।
রাজধানীর খিলগা তালতলায় ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে পথচারী এবং সাধারণ মানুষের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিতরণ পূর্ব বক্তব্যে পরিবেশ বিপর্যয়ের জন্য সরকারের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডকে দায়ী করেন বক্তারা। বাংলাদেশের যে নদী নালা রয়েছে সেগুলিকে ভরাট করে এই আওয়ামী সরকারের সিন্ডিকেট বাহিনী তাদের স্থপনা তৈরি করে নিজেদের পকেট ভারী করছে। তারা শুধু বৃক্ষ নিধন করছেন, তারা গাছ লাগাচ্ছেন না, নিধন করছেন। অত উল্লাস করেন না, অত বাহাদুরি দেখিয়েন না। কে কোথায় কি করেছেন তার রেকর্ড কিন্তু জনগণ রাখছে। গণতন্ত্রকে ধারাবাহিকভাবে এখন কেটে টুকরো টুকরো করেছে এই সরকার। ফকিরাপুলে ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির একই কর্মসূচিতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এর আগে বক্তব্যে অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প কেবলমাত্র ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষার জন্যই বাস্তবায়ন হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। সুন্দরবনের কাছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ রাফাল যেটা তারা করেছে সেটার মধ্যে সবাই মানা করেছে। আওয়ামী লীগের উন্নয়ন, কারণ এই মেগা উন্নয়নের নামে মেগা চুরি। এই সরকার লুটেরাদের সরকার, তাই এই সরকার ক্ষমতায় থাকলে মানুষের কোনো উপকার হবে না। এদিকে আদালতে আত্মসমর্পণের পর জামিন নাকচ করে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে পাঠানোর প্রতিবাদে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। অনুমোদন ছাড়া বিদেশি ঔষধ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া খেয়াল খুশি মতো ঔষধের দাম বাড়ানোর বন্ধে স্বাস্থ্য সচিব ঔষধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ নির্দেশ দেন। ঔষধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে সরকারের অনুমোদন ব্যতীত কাঁচামাল আমদানি করতে না পারে। এছাড়া দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর বেআইনিভাবে ঔষধের মূল্য নির্ধারণ বন্ধে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ নয়, এ বিষয়ে একটি রুল জারি করেছে হাইকোর্ট। আজ ভয়াল 29শে এপ্রিল। 1991 সালের এই দিনে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় 250 কিলোমিটার বেগে চট্টগ্রামের উপকূল এলাকায় আঘাত হানে। বাতাসের তীব্র গতিবেগের কারণে 20 ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়। ভয়াবহ ঘূর্ণিঝড়ে মারা যায় 1,38,000 মানুষ। রিপোর্ট ইউসুফ আলীর। 1991 সালের 29 এপ্রিল বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় 250 কিলোমিটার বেগে আঘাত হানে চট্টগ্রাম জেলার উপকূলীয় এলাকায়। প্রচণ্ড বাতাসের বেগে 20 ফুট উপর দিয়ে প্রবাহিত হয় জলোচ্ছ্বাস, ভেসে যায় ঘরবাড়ি। ভয়াল এ ঝড়ে সরকারি হিসেব মতে নিহত হয় 1,38,000 মানুষ। তবে বেসরকারি হিসেবে এর সংখ্যা অনেক বেশি। অসংখ্য গবাদি পশুর মৃত্যুর পাশাপাশি বিধ্বস্ত হয় বিপুল পরিমাণ বাড়িঘর ও গাছপালা। আবহাওয়া অধিদপ্তরের মতে ঘূর্ণিঝড়ের মহাসতর্ক সংকেত দেওয়ার পরও প্রযুক্তির কারণে তা উপকূলীয় এলাকার মানুষের কাছে না পৌঁছানোয় সে সময় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। পূর্বাভাস সেই সময় তৈরি হতো, এখনও তৈরি হচ্ছে, ভবিষ্যতে তৈরি হবে। কিন্তু একটা পার্থক্য হচ্ছে সেই সময়ে প্রচারণার একটা ছিল, বিশেষ করে হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার উপস্থিতি সেইভাবে ছিল না। এবং বর্তমানে যেরকম মানুষ খুব সহসাই একটা 1 মিনিটের মধ্যে একটা পূর্বাভাস মানুষের হাতে হাতে পৌঁছে যাচ্ছে, সেই সময় এটার সুযোগ ছিল না, যার কারণে ক্ষতির পরিমাণটা বেশি ছিল। যে কোনো সময় আবহাওয়ার সতর্ক সংকেত শোনার পর স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চললে ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এ আবহাওয়াবিদ। ঘূর্ণিঝড়ে যতটা মারা যায়, ঘূর্ণিঝড়জনিত কারণে যে জলোচ্ছ্বাস হয় সেই জলোচ্ছ্বাসে কিন্তু তার চেয়ে বেশি লোক মারা যায়। সুতরাং জলোচ্ছ্বাস হয় দেশের যে নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলগুলোতে। এই জলোচ্ছ্বাসের সময় যদি বাংলাদেশ আবহাওয়া দপ্তরের নির্দেশনা এবং সরকারের যে দপ্তরসমূহ আছে, বিশেষ করে জেলা প্রশাসনের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুসরণ করে যদি সাইক্লোন শেল্টারে সঠিক সময়ে যাওয়া হয়, তাহলে একেবারে জীবনহানির সংখ্যা একেবারে কিন্তু সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এখনও 29 এপ্রিল দিনটিকে আতঙ্ক ও শোক হিসেবে স্মরণ করে উপকূলীয় অঞ্চলের স্বজনহারা মানুষ। ইউসুফ আলী, মাই টিভি।
জীবিত আছেন তারপরেও জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানো হয়েছে ফরিদপুরের নগরকান্দার ৮১ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী রুস্তম আলী মীরকে। ফলে দীর্ঘ ৪ বছর ধরে প্রতিবন্ধী ভাতা সহ রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তিনি। প্রশাসন বলছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির প্রতিবেদন। ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরচসদ্দি ইউনিয়নের আশপদ্দি গ্রামের ৮১ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ রুস্তম আলী মীর বছর কয়েক আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে জানতে পারেন তিনি মৃত। এমনকি গত ৪ বছর ধরে পাচ্ছেন না সরকারের দেয়া প্রতিবন্ধী ভাতা সহ কোনো সুযোগ সুবিধা। সেখানতে মৃত্যুই দেখায় তবে একবারে আমি এই মধ্যে এখান থেকে একজন বললো তো আপনি বোর্ড অফিসে যান। আমার বোর্ড অফিসে সন্দেহ বসে গেলেন, বোর্ড অফিসে গেলে ফেরে ওখান থেকে আমার নাম্বার গোলায় ঢুকছে, কিন্তু এখানে আইসা তারা এইরকম অনেক কিছু করলে করে উঠে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমারে তারা কোনো সিদ্ধান্ত দেয় নাই। প্রতিবন্ধী রুস্তম আলীর অভিযোগ স্কুল শিক্ষক সালাউদ্দিন মুন্সি ও প্রতিবেশী মীর কুদ্দুস আলীর যোগসাজশে তার জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানো হয়েছে। ফলে উন্নত চিকিৎসার জন্যও কোথাও যেতে পারছেন না তিনি। ভোট দিতে গেছে যে নির্বাচনের যে আপনার কাগজ ওইখানে তার নাম নেই, সে মৃত। জীবিত ব্যক্তিকে মৃত বানানে অভিযুক্ত স্কুল শিক্ষক সালাউদ্দিন মুন্সির কাছে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দায় চাপিয়েছেন প্রতিবেশী মীর কুদ্দুস আলীর উপর। অপরদিকে বিষয়টি কিছুই জানেন না অভিযুক্ত মীর কুদ্দুস আলী। আমি আমার ভোটার তালিকার ভোটারের ছবি দেখে প্রতিবেশীর মাধ্যমে আমার তথ্য সংগ্রহের ক্ষমতা আছে। শনাক্ত করলে মৃত্যু করলে তার আশেপাশের লোক করি, তাকে বলি লই পাশে, কিন্তু আমি আমি করি ব্যবসা সবসময় হাটে বাজার থাকি। উপজেলা নির্বাচন কর্মকর্তা বলছেন মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীদের গাফিলতির কারণেই এমনটি ঘটেছে। আর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। এলাকাতে বাড়ি বাড়ি গিয়ে যে তথ্য সংগ্রহ করছিলেন ওই সময়ে মীর কুদ্দুস আলী নামে এক ব্যক্তি উনি মৃত হিসাবে শনাক্ত করেন। তদন্তকালে যে বা যিনি দোষী সাব্যস্ত হন না কেন বা প্রমাণিত হন না কেন তার বিরুদ্ধে আমরা লিখিত ব্যবস্থা নেব এবং আইনানুগ ব্যবস্থা যেভাবে নেওয়া যায় আমরা সেভাবে নেব। একজন বৃদ্ধ প্রতিবন্ধীর সাথে ঘটে যায় এমন ঘটনায় সমালোচনার ঝড় বইছে পুরো উপজেলা জুড়ে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। লেনদেন হচ্ছে ক্যাশলেস, স্মার্ট হচ্ছে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে চালু হলো ডিজিটাল অনলাইন বেচাকেনা কার্যক্রম। এর মাধ্যমে এখন থেকে বাংলা কিউআর পিওএস মেশিন থেকে সহজে পেমেন্ট গ্রহণ করতে পারবেন ব্যবসায়ীরা। রাজধানী খিলগাঁও তালতলা সুপার মার্কেটে আর্থিক লেনদেন ক্যাশলেস সেবা কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। নগদ টাকা দিয়ে কেনাকাটা আর নয়, ক্রেতারা এখন থেকে সহজেই প্রয়োজনীয় সব কেনাকাটা সেরে ফেলবেন অনলাইন ক্যাশলেস সেবা কার্যক্রমের মাধ্যমে। রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটে ডিজিটাল কেনাকাটা সেবা কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র। আর এই সেবার মাধ্যমে ক্রেতা সাধারণ স্বল্প সময়ে তাদের প্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলতে পারবেন বলে জানান আতিকুল ইসলাম। পকেটে যখন কিউআর কোড থাকবে বা এমএফএস কার্ড থাকবে, তো ডেবিট ও ক্রেডিট কার্ড ইমিডিয়েটলি ইউ ক্যান বাই দিস ওয়ান। তো এতে কি হবে, বিজনেস লেনদেন কিন্তু আরো অনেক বেড়ে যাবে। সুতরাং বিজনেস কমার তো কোনো প্রশ্নই ওঠে না, রাদার দেন এটা মাল্টিপল করে বিজনেস বাড়তে থাকবে। বাংলা কিউআর ও পিওএস মেশিনের সাহায্যে সহজেই লেনদেন গ্রহণ করতে পেরে খুশি ক্রেতা বিক্রেতারা। জিনিসটা তো আরো আগে করা উচিত ছিল, কেননা বাংতি টাকার যে প্রবলেম, এখন আর বাংতি টাকার প্রবলেমটা আর আমাদের হচ্ছে না। টুকিটাকি জিনিসই কিনলাম, অত বড় পেমেন্ট না। আমি আসলে কখনো চিন্তা করি নাই এরকম একটা গ্রোসারি শপে আমি ক্যাশলেস ট্রানজাকশন করতে পারবো। এই সেবা কার্যক্রম চালু হবার ফলে ভোক্তারাও নগদ টাকা বহনের ঝুঁকিমুক্ত হবেন। 500 টাকা 1000 টাকা নোট নিয়ে আসে, আমরা ওইটা তাকে ওইভাবে ফেরত দিতে পারি না। এখন সেক্ষেত্রে সে তার টাকাটা যে অ্যামাউন্টটা এটা ইলেকট্রিকভাবে বা এই ক্যাশলেসভাবে আমাদেরকে পেমেন্ট করতে পারবে। এখান থেকে কিনলাম আজকে আপনার ফুচকা, তো আমি পেমেন্ট করে খুব ভালো লাগলো আমার কাছে। এত শর্ট টাইমে পেমেন্ট করতে পারছি, আমার ভাঙতি টাকা বের করতে হয় নাই, আমার ওয়ালেটটা বের করতে হয় নাই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়া সবুজ শক্তি, বিশেষ করে বায়ু এবং বর্জ্য থেকে শক্তি উৎপাদন খাতে বিনিয়োগ করার পাশাপাশি ঢাকায় একটি বাণিজ্য অফিস খোলার প্রস্তাব দিয়েছে অস্ট্রিয়া। দেশটির রাজধানী ভিয়েনার হফবার্গ প্রাসাদে হিউম্যানিটি অ্যাট দ্য ক্রস রোডস
অটোনোমাস উইপন্স সিস্টেমস অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অফ রেগুলেশন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের পাশাপাশি সোমবার দ্বিপাক্ষিক বৈঠকে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবার্গ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে প্রস্তাব দেন। মন্ত্রী শালেনবার্গ শীঘ্রই বাংলাদেশে একটি বাণিজ্য প্রতিনিধিদল পাঠানো, ঢাকায় একটি বাণিজ্য অফিস খোলা এবং অভিবাসন ও জনযোগাযোগ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। বাংলাদেশ ও চীনের সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ, তাই মাতৃভাষার সাথে চাইনিজ ভাষা শেখাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ল্যাঙ্গুয়েজ বিভাগের প্রধান মা শাইয়েং। ওয়ার্ল্ড চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে এনএসইউতে আয়োজিত অনুষ্ঠান শেষে কথা জানান তিনি। চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় উল্লেখ করে তিনি আরও বলেন, দুদেশের সম্পর্ক বিনিময় এবং ভাষার দূরত্ব ঘোচানো সম্পর্ককে আরও জোরদার করতে পারে। আজকের এই দিনটি উদযাপনের লক্ষ্য হলো যাতে করে বাংলাদেশের মানুষ আরো বেশি চায়না ভাষার প্রতি আগ্রহী হয়। চায়না ও বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, তাই এই ভাষা জানার প্রয়োজন আছে। শুধু তাই নয়, আমরা রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবেও একে অপরের বন্ধু, তাই আমি মনে করি এই ভাষা সকলের জানা প্রয়োজন। অর্থ বাণিজ্য সংবাদ। তীব্র তাপদাহে জনগণের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতা উল্লেখ করে এই সময়ও ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ইস্টার্ন ব্যাংক কর্তৃপক্ষ। গরমে অতিষ্ঠ শ্রমজীবী ও পথচারীদের মাঝে কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ করে আসছে ইবিএল। এর আগেও রাজধানীর ধানমন্ডি এলাকায় বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় আজ মিরপুর আশেপাশের এলাকায় বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। গরমের তীব্রতা চলতে থাকলে এই কর্মসূচি অব্যাহত রাখার এবং তা ঢাকার বাইরেও বিস্তৃত করার আশাবাদ প্রকাশ করেন ব্যাংক কর্তৃপক্ষ। প্রবাসীর সংবাদ। কুয়েতে শেষ হয়েছে ডেজার্ট চ্যাম্পিয়নশিপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2023-24। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা সহ 20 দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া একাদশ। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, কুয়েত ক্রিকেট ক্লাব আয়োজিত সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয় ডেজার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট। টসে জিতে ভারতের রাজওয়াল ক্রিকেট ক্লাব ফিল্ডিং নিয়ে 8 উইকেটে 121 রান সংগ্রহ করে। বাংলাদেশের বি বাড়িয়া একাদশ 17 ওভার 3 বলে জয় তুলে নেয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবাড়িয়া একাদশ ক্লাবের উপদেষ্টা মঈনুদ্দিন মঈন, মির্জা সোহেল, সাধারণ সম্পাদক শিপন, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন সহ দেশ বিদেশের ক্রিকেট প্রেমীরা। এই সাথে সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার। চুয়াডাঙ্গার মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে সারা দেশে 18 জনের মৃত্যু। বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ হাইকোর্ট। এপ্রিল জুড়ে দাবদাহ থাকলেও আগামী মাসের শুরুতে কমতে পারে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ব্যতিক্রম সিলেটের পেনেট্রেন্ট। কোন ষড়যন্ত্র দেশকে যেন পিছিয়ে দিতে না পারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান আওয়ামী লীগ। অপরিকল্পিত উন্নয়ন হয়েছে পরিবেশ বিপর্যয়, মন্তব্য দিয়েছে। খেয়াল খুশি মতো ওষুধের মূল্য বৃদ্ধি বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অনুমোদন ছাড়া বিক্রি হবে না বিদেশি ঔষধ। ইউটিউবে বাইটিভি সংবাদ ভিজিট করুন, ইউটিউব/বাইটিভি নিউজ। আমাদের সব অনুষ্ঠানটি ভিজিট করুন ইউটিউব/বাইটিভি বাংলা, ফেসবুক/বাইটিভি বাংলা। পরবর্তী সংবাদ আমন্ত্রণ জানিয়ে বার্তা পক্ষ থেকে এখন কথা বিদায় নিচ্ছি। মেঘ আজাদ। আল্লাহ হাফেজ।